আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক। নতুন ইউনিফর্ম চূড়ান্ত, পর্যায়ক্রমে দেওয়া হবে সবাইকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটার তালিকা হালনাগাদ শুরু, তরুণদের সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সিইসির। ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এসি তানজিল সহ ৩ পুলিশ সদস্য কারাগারে। আবু সাইদ হত্যা মামলার তদন্তে রংপুরে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। অটোমোবাইল ওয়ার্কশপ ও গ্যারেজের উপর ভ্যাট আগের ১০% বহাল, ১৫% করার সিদ্ধান্ত প্রত্যাহার, জানাল জাতীয় রাজস্ব বোর্ড। এবং ৩ ইহুদির মুক্তির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ছেড়ে দিল ইসরায়েল। বিধ্বস্ত বাড়িতে ফিরছে বাসিন্দারা, গাজায় ঢুকছে ত্রাণবাহী ট্রাক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। চূড়ান্ত করা হয়েছে নতুন ইউনিফর্ম বা পোশাক, যা পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তন দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এদিকে বৈঠকে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কেনা হচ্ছে। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে বিজিবি। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫-এর উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায় করবে। এজন্য সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব, ছবি তুলেছেন হাসিবুল হাসান স্টালিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছেই। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজনে তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশনও। সেই যাত্রায় এবার গতি বাড়ালো কমিশন। হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬৫,০০০ কর্মী তথ্য সংগ্রহ করবেন। নির্বাচন কমিশনারদের আহ্বান, ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ আহতরা ভোটাধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে গিয়েছে, যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। অনীহা বা অনাগ্রহ। ২, অসচেতনতা। এটা ইন্ডিভিজুয়াল ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য। আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি, যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন, তাদেরকে বলছি, তাদের অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। আপনাদের কাছে যে খুব বিশাল নেটওয়ার্ক তা না। আমরা হিসাব করে দেখেছি, এক জন তথ্য সংগ্রহকারী, খুব বেশি লোকের তথ্য সংগ্রহ করতে হবে না। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সঠিক ভোটার তালিকা দরকার। এজন্য দেশবাসীর সক্রিয় ভূমিকা চান তিনি। বলেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভয় ভীতি বাধা উপেক্ষা করে এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। সাভার উপজেলা পরিষদে এদিন ভোটার তালিকা হালনাগাদে অংশ নেন
তরুণ তরুণীরা জানান জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষার কথা। এবার ভোটারযোগ্য প্রায় ১৯ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের আশা নির্বাচন কমিশনের। স্পষ্টতই আগামী নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। একদিকে ভোটাধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে মুখে রয়েছেন সবাই ভোটার হয়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে সেই ঘণ্টার পর্যন্ত যখন সবাই ঠিকঠাক মতো ভোটটা দিতে পারবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আব্দিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় কনস্টেবল হোসেন আলীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। যাত্রাবাড়িতে কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে ৫ আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ সহ ২৪ গণহত্যার সব মামলার বিচার আন্তর্জাতিক মানের নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল, জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এম মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার অভিযোগের তদন্তের জন্য ১২ সদস্যের টিম রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনার মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ফুটেজ সংগ্রহ সহ ফরেনসিক পরীক্ষা করবেন তারা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানান প্রসিকিউটর। এক সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের ১২ জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরো একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। অটোমোবাইল ওয়ার্কশপ ও গ্যারেজের ওপর ভ্যাট আগের ১০% বহাল থাকবে। প্রত্যাহার করা হয়েছে ১৫% করার সিদ্ধান্ত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে ওয়ার্কশপ মালিকদের বৈঠক শেষে এনবিআর থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে নতুন করে আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে মানববন্ধন করে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়ে ওয়ার্কশপ মালিকরা বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময় কোনো অবস্থায় 15% ভ্যাট হতে পারে না। তাদের মতে ওয়ার্কশপ মালিকরা অন্যের জায়গা ভাড়া নিয়ে গাড়ি মেরামত করে, অথচ জায়গার মালিকের উপর ভ্যাট না করে ওয়ার্কশপ মালিকগণের উপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। যোগাযোগ সচল রেখে এই শিল্পকে টিকিয়ে রাখতে ওয়ার্কশপ জায়গা ভাড়ার উপর ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান তারা। এইভাবে আমরা কাজ করি, এইভাবে আমাদের হয় না। আবার এর উপরে ভ্যাটের চাপ, তা আমরা কিভাবে পারবো? আমাদের রাজস্ব যারা কর্মকর্তা আছে ওনারা আমাদের লোকাল প্রতিষ্ঠানগুলোতে ঢুকে কাগজপত্র নিয়ে যাচ্ছে 15% ভ্যাটের জন্য। এটা আমরা মানি না, মানবো না। সাধারণ আমরা সবাই একত্রভাবে যেটা করা সম্ভব হয় সেটা চিন্তা ভাবনা করে দেখা যাবে কি হয়। দ্রুত সংস্কার শেষ করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শহীদ আসাদের চেতনা বাস্তবায়ন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এইসব কথা বলেন। এ সময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হাসিনা সরকারের আমলে শহীদ আসাদের চেতনার স্বপ্ন ভঙ্গ হয়েছে। দিনটি জাতীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে পুনরায় আসাদের জীবনী অন্তর্ভুক্তি করা সহ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 1969-এর 20 জানুয়ারি তখনকার স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা এক নাম আসাদ। ঐতিহাসিক 11 দফা আন্দোলনের হরতালে পুলিশের গুলিতে নিহত হন 27 বছরের টকবগে যুবক।
যার রক্তমাখা পথ মারিয়ে আসে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, জন্ম হয় বাংলাদেশের। শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তার সহযোদ্ধারা জানান, আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। গত ৫৩ বছরে যারা শাসন ক্ষমতায় এসেছে তারা শহীদ আসাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে পা বাড়ায় নাই। গত ১৫ বছরে হাসিনা সরকারের আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে পুনরায় তার জীবনী অন্তর্ভুক্তি চান তারা। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিনার পতন ঘটিয়েছে, সেই চেতনাই হচ্ছে আসাদ চেতনার ফসল। পাঠ্যপুস্তকে আসাদের জীবনী ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না, সেটা অন্তর্ভুক্ত করা হোক। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান দলটির নেতারা। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে। শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে পারলে দেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুর ৬ নম্বরে আগুনে পুড়ে গেছে বাজার শোরুম। গত রাত 11:30টার দিকে লাগা আগুন ৪ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বাটার এই শোরুমটিতে প্রায় ২.৫ কোটি টাকার মালামাল ছিল বলে দাবি করেন ম্যানেজার। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দেখুন মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন, চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। পুড়ে যায় দোতলা ভবনের নিচ তলার বাটা শোরুমটি। ২.৫ কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল, তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। ধোঁয়ার কুণ্ডলী রাতের আধারকে আরো বাড়িয়ে দেয় মিরপুর ৬ নম্বরের প্রশিকার মোড় এলাকায়। চামড়া আর রাবারের জুতার সঙ্গে কাগজের কার্টুন পুড়ে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই অগ্নি নির্বাপনে সময় বেশি লেগেছে। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তার ভাঁজ ভবন মালিকদের কপালে। ফায়ার সার্ভিসের পানি শেষ, পানি নাই, আমরা বাসা থেকে পানি দিছি। তারপরে পাইপগুলো একদম পুরাতন, প্রতিটা পাইপ ফাটা। বাটা থেকে আগুন ধরা হয়েছে। আর ওরা তো আপনার এখানে 2টা রেস্টুরেন্ট আছে, 2 তলায় আর ছাদে। তো যদি রেস্টুরেন্টও লাগতো তাহলে তো উপর থেকেই লাগতো। তো যতটুকু সম্ভাবনা বাটার নিচ থেকেই আগুনটা লেগেছে। তো অবশ্যই আমার অনেক ভবনের ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। যেহেতু এখানে জুতার অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটাসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। শোরুমে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫, নারীদের ৩৭ এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্তের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানান আন্দোলনকারীরা। তারা বলেন, সারা দেশে করোনার প্রভাবে শিক্ষার্থীদের জীবন থেকে ২.৫ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টের সেশন জট। এমন অবস্থায় ৩৫ বছর একটা যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার। শহীদদের রক্তের উপর দাঁড়ানো সরকারকে অবিলম্বে এই দাবি মেনে নিতে হবে, নইলে ১২ বছর ধরে চলা এই আন্দোলন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে তেল আবিবে ফিরতে শুরু করেছেন হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলিরা। প্রথম দফায় 3 জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে 3 জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তরের পরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত 90 ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার বাসিন্দারা নিজেদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। ধ্বংসস্তূপের মধ্যেই তারা তাঁবু টানিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেন হামাসের কাছে থাকা জিম্মি ব্যক্তিরা। প্রথম দফায় 3 জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের একটি গাড়িতে করে ইসরায়েলে ফিরেছেন ওই 3 জিম্মি। সীমান্তে তাদের স্বাগত জানানো শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তারা। এরপর একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের সেবা নামের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে 3 জিম্মিকে হস্তান্তর করার পরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত 90 ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু। মুক্তি পাওয়া এসব বন্দীরা তাদের স্বজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এর মধ্যে রয়েছেন খালিদা জারার নামে একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা। হামাসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজা থেকে প্রতিজন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 30 জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। এদিকে টানা 15 মাসের বোমা হামলা বন্ধ হওয়ার পর গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন 5.5 শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। 15 মাস ধরে চলা গাজায় নির্বিচারে হামলায় এখন পর্যন্ত 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হন লক্ষাধিক মানুষ। তামান্না জেনিফার, ATN বাংলা। সম্মানের সাথে বিদায় নিতে হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে জিয়া রহমান ফাউন্ডেশনের নিম গাছ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান যাতে না হয় তা নিশ্চিতে ঐক্য বজায় রাখতে হবে। ডাক্তার ফরহাদ হালিম ডোনার, গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয় এবং যদি এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয় তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় 48 লাখ টাকার ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগ। রাজধানী খিলগাঁয়ের বনশ্রীতে অভিযান চালিয়ে চোরাচালান বাজারজাত করার দায়ে ফিরোজ আলম বাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিসি ডিবি তেজগাঁও মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ফিরোজ সহ চোরাচালান চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মাদকের নেশায় বুঁদ হয়ে দেশের তরুণ প্রজন্মের বিপদগামিতা এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মাদানী মজলিস বাংলাদেশের সভাপতি শায়েখ মুফতি হাফিজউদ্দিন। বলেন, ভয়াবহ এই ব্যাধি থেকে দেশ ও নতুন প্রজন্মকে
রক্ষার জন্য সরকার, আলেম উলামা ও ধর্মীয় ব্যক্তিদের সমন্বিত পদক্ষেপ জরুরি। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে এ সংক্রান্ত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। সেমিনারে মাদকের কুফল ও প্রতিকার নামে গবেষণা প্রবন্ধ ও মদ ও মাদকতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাদারীপুর 250 শয্যা হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসিইউ ইউনিট। বেড কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতি সবই আছে এখানে, তবে গুরুত্বপূর্ণ এই ইউনিটটি পরিচালনার জন্য নেই কোনো ডাক্তার, নার্স কিংবা টেকনিশিয়ান। আর তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত, ধীরে ধীরে হয়ে যাচ্ছে অকেজো। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাদারীপুর 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজেই আসছে না মুমূর্ষু রোগীদের। 10 বেড সহ লাইফ সাপোর্টের সব যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার জন্য নেই কোনো লোকবল। তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি অলস পড়ে আছে হাসপাতালের আইসিইউ ইউনিটে। এদিকে আশেপাশের অন্য কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় লাইফ সাপোর্টের প্রয়োজন হলে রোগীদের পাঠাতে হয় ফরিদপুর, বরিশাল কিংবা ঢাকায়। ফলে অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হচ্ছে রোগীর। আর তাই শিগগিরই জনবল নিয়োগ দিয়ে আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। আমাদের এখানে যে আইসিইউটা আছে সেগুলোর কোনো কার্যকারিতা নাই। তা আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। এদিকে আইসিইউ ইউনিটটি চালু না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। আইসিইউ ইউনিটে কাজ করার মতো অভিজ্ঞ ডাক্তার বা নার্স না থাকায় ইউনিটটি চালু সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। 10 বেডের আইসিইউ পরিচালনা করার জন্য 65 জন ম্যান পাওয়ার দরকার, জনবল প্রয়োজন। সেখানে 8 জনের মতো স্টাফ দিয়েছিল। প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সেটা এক্সটেনশন না করে ওই জনবলগুলোর দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। আমরা জনবল পেলে আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মাদারীপুর 250 বেড হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করলেও একদিনের জন্য কোনো রোগীর সেবা দিতে পারেনি এই ইউনিট। যন্ত্রপাতিগুলো ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে কিছুক্ষণের জন্য চালু রাখা হয়। এভাবে পড়ে থাকলে একসময় কোটি কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটাল হিলে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈরী আবহাওয়ার এবার প্রথম ক্যাপিটাল হিলের ইনডোরে হচ্ছে এই অনুষ্ঠান। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অংশ নেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা। থাকতে পারেন কমলা হ্যারিসও। আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাগারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ সহ গুগলের সুন্দর পিচাইকে। অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহাসিক এই আয়োজন ঘিরে কৌতূহলের শেষ নেই বিশ্ববাসীর। কেননা প্রেসিডেন্ট হওয়ার পর হেরে আবারও হোয়াইট হাউসের মসনদে বসার ঘটনা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে আসছে সাউদার্ন গ্রুপের ঐতিহ্যবাহী সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড। গ্রাহকরা এখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সহ নানা সেবা নিতে পারবে। এ উপলক্ষে সকালে রাজধানী তেজগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউদার্ন গ্রুপের মহাব্যবস্থাপক খলিলুর রহমান। এ সময় সাউদার্ন গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এবারে পাটেক্স খেলার খবর। বিপিএল এর সেরা চারে জায়গা করে নেয়ার মিশনের সন্ধ্যায় চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। 8 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে চট্টগ্রাম, 6 পয়েন্ট নিয়ে 5-এ দুর্বার রাজশাহী। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের 210 রানের লক্ষ্যে কাছাকাছি গিয়ে 7 রানে হারে এনামুল হক বিজয়ের দল। প্রথম সাক্ষাতে চিটাগাংয়ের বিপক্ষে জিততে পারেনি তারা। প্রতিপক্ষের 219 রানের জবাবে 114 রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। অন্যদিকে চট্টগ্রামের দলটি নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে পরাজিত হয় 6 উইকেটে। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দু দল। জাতীয় স্কুল ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেটারদের প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানালেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিস্তারিত তুলে ধরতে গিয়ে এমনটা বলেন তিনি। আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন স্কুল নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন SM আশরাফ। সারা দেশের 351টি স্কুল অংশ নিচ্ছে। এটাই তৃণমূলে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব। ম্যাচ হবে 657টি। 25 জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে স্কুলগুলো খেলবে। সেরা পর্যায়ে জায়গা করে নিতে 64 জেলার চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে বিভাগীয় পর্যায়ে। 16 দল খেলবে জাতীয় পর্যায়ে। এবং এটাকে আকর্ষণীয় করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ এখানে অ্যাড করার চেষ্টা করেছি। যেমন আপনার ট্যালেন্ট স্কাউটিং আমরা বাড়াবো। আপনার প্রতিটা ভেন্যুতে আমরা এনশিওর করব যে কোচ, ডিস্ট্রিক্ট কোচ বা ডিস্ট্রিক্ট কোচদের যে প্রতিনিধিরা যেন প্রত্যেকটা খেলায় আপনার পার্টিসিপেট করে স্কাউটিং করতে পারে প্রপারলি। তারপরে আপনার মানে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক যারা আপনার যেন আপনার মাঠে অংশগ্রহণটা বাড়াতে পারি, ওইটার কারণে আমরা কিছু ফান গেম, কিছু কুইজ গেম অ্যারেঞ্জ করছি। আয়োজকরা বলছেন এর আগেও স্কুল ক্রিকেট থেকে বিসিবির বয়স ভিত্তিক দলে জায়গা করে নিয়েছে অনেক ক্রিকেটার। বাছাইকৃত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। অবশ্যই আমাদের এই তরুণদেরকে অনেক উৎসাহিত করে সাধারণত। তো তারা যেন আপনার ফ্রি টাইমে প্লেয়ারদের সাথে যে কিছু আপনার টিপস শেয়ার করা, তাদেরকে উৎসাহ দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা ন্যাশনাল লেভেলের প্লেয়ারদেরকে ইনভলভ করার চেষ্টা করব। 10 এপ্রিল থেকে শুরু হবে দেশ সেরা স্কুল নিয়ে জাতীয় পর্যায়ের খেলা। বিসিবির আশা এই ক্রিকেটাররাই আগামী দিনে জায়গা করে নেবেন জাতীয় দলে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। লাস পালমাসকে 4-1 গোলে হারিয়ে স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে 1 মিনিটে সিলভার গোলে এগিয়ে যায় পালমাস। 18 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতায় ফেরে লা ব্লাঙ্কোরা। 33 মিনিটে ব্যবধান বাড়ান দিয়াজ। 62 ভাগ বল দখলে রাখা কার্লো আনচেলত্তির দল প্রতিপক্ষকে আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে। তারই ধারাবাহিকতায় এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন 36 মিনিটে। এরপর রদ্রিগো দ্বিতীয়ার্ধে চতুর্থ গোল করে রিয়াল মাদ্রিদকে বড় জয় এনে দেন। এতে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠেছে লা ব্লাঙ্কোরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বদলে যাচ্ছে র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক, নতুন ইউনিফর্ম চূড়ান্ত। পর্যায়ক্রমে দেয়া হবে সবাইকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটার তালিকা হালনাগাদ শুরু, তরুণদের সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সিএসির। ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এসি তানজিল সহ 3 পুলিশ সদস্য কারাগারে। আবু সাইদ হত্যা মামলার তদন্তে রংপুরে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। অটোমোবাইল ওয়ার্কশপ ও গ্যারেজের উপর ভ্যাট আগের 10% বহাল, 15% করার সিদ্ধান্ত প্রত্যাহার, জানালো জাতীয় রাজস্ব বোর্ড। এবং 3 ইহুদির মুক্তির বিনিময়ে 90 ফিলিস্তিনি নারী ও শিশুকে ছেড়ে দিল ইসরায়েল। বিধ্বস্ত বাড়িতে ফিরছে বাসিন্দারা, গাজায় ঢুকছে ত্রাণবাহী ট্রাক। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।